পাঠ করছি রিমা বিশ্বাসের লেখা গল্প চেনা। একটা আনমনা চিন্তা ছিল। কাল সারা রাত হোটেল রুমে বসে কম কাজ তো সারেনি। বারবার পড়তে হয়েছে নিজেরই লেখা, ভালো উচ্চারণ আর একটা পয়েন্টও মিস না করে একটানা গুছিয়ে বলা। তার রূপমঞ্জরি বেশ গুছিয়ে বলেছেও নিজের লেখা স্ক্রিপ্ট। সোহম রেকর্ডিং থামিয়ে এখন ভিডিও চেক করছে। একসঙ্গে রিসার্চ করছে দুজনে। সোহম বছর দুয়েকের ছোট। ছেলেটার ক্যামেরার কাজ ভালো, আগে এই নিয়ে একটা কোর্স করেছে, তাই বিশ্বাস করা যায় পুরোপুরি। আর যাই করুক, উল্টোপাল্টা অ্যাঙ্গেলে ক্যামেরা ধরে মুখটা কুলোর মতো তুলবে না। এদিকে নিজের বলা নিয়েও বেশ সন্তুষ্ট। এই ভিডিও আপলোড হবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে, যেখানে পুরো তথ্য দেওয়া থাকবে রূপমঞ্জরির। মধ্যপ্রদেশে এসেছে প্রায় 1.5 দিন। এর মধ্যে সাঁচি আসা, এখানকার লাইব্রেরি ঘাঁটা, জায়গাটা ছবি তোলা আর স্পিচে একটু রোমান্টিক টাচ জুড়ে দিয়ে ব্যাপারটাকে ইন্টারেস্টিং করে দেওয়া। তাই শেষে একরকম রহস্যময়ী মুখে বলা, সম্রাট অশোকের প্রথম প্রেমিকা তথা প্রথম স্ত্রী দেবী একজন বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। স্ত্রীর অনুপ্রেরণাতেই হয়তো ওনার এই স্তম্ভ নির্মাণের কাজে আসা। তার প্রমাণও পাওয়া যায়। এই নির্মাণ কার্য দেবী স্বয়ং নিজ দায়িত্বে দেখাশোনা করতেন। সোহম তখনও ভিডিও নিয়ে ব্যস্ত। রূপমঞ্জরি বলল, পুরোটা উঠেছে তো? সোহম মাথা নাড়তে নাড়তে বলল, সবই ঠিক ছিল, বাট তোর পিছনে ব্লু ডেনিমের জ্যাকেট দুবার এসে সরে গেল। ও না এলে আরও এপিক হতো ব্যাপারটা। ভীষণ রাগ হলো। কোথায় ভাবছে ওদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিলে ভাইরাল হবে, সেখানে এই ঐতিহাসিক যুগে ডেনিম জ্যাকেট কি করছে ভাই? কপালে 100টা ভাঁজ পড়ে গেছে ইতিমধ্যে। তাড়াতাড়ি বলল, কই দেখা, এডিট করে বাদ দেওয়া যায় না? আমি খুব সাবধানে বলেছি, একটা কথাও কাটেনি। বারবার এত স্পষ্ট প্রোনাউন্সিয়েশন আসে। ভিডিও সোহমের ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। সোহম ক্যামেরা এগোলো। পজ করে রিওয়াইন্ড করতেই আবির্ভাব মূর্তিমান। ব্লু ডেনিম জ্যাকেট পিছন দিয়ে সরে গেল। আবার রিওয়াইন্ড, আবার আবার, পরপর 5 বার। সোহম হাই হাই করে উঠেছে, ভাগ, কিছু বুঝিস না। বারবার রিওয়াইন্ড করলে ওটা ডিলিট হবে। ডিলিট যদি করা যেত? করা কি যায়? ভাবতে না ভাবতেই মুখোমুখি হওয়া। ডেনিম জ্যাকেট, লাল টি শার্ট, ডেনিমের জিন্স, চোখে রোদ চশমা, হাসছে। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, তুই এখানে? রূপমঞ্জরি স্মিত হেসে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখন এলো দ্বিতীয় ডাক, আই থিঙ্ক এই ডকুমেন্টসগুলো তোরই হবে। রূপমঞ্জরি যেন শুনতে পাচ্ছিল বহু শতাব্দী পুরনো এক ডাক তরঙ্গায়িত হয়ে ছুটে আসছে কোনো দূর পুরনো দেশ থেকে, যা ছিল একান্ত কাছের। এক্সকিউজ মি, উইচ ক্লাস? ফার্স্ট ইয়ার। আই এম কমার্স, কোয়ালিফাইড ফর 2nd সেমিস্টার। আই থিঙ্ক এই নোটগুলো তোমার। কলেজের 2nd ফ্লোরের করিডর তখন গোছা গোছা ছেলে মেয়ের ভিড়। দেবজ্যোতি এগিয়ে আসছিল হাতে একটা কাগজের রোল নিয়ে। ব্যাগেই তো পুড়েছিল। এসজি ম্যাডামের নোটগুলো পড়লো কখন? ও থ্যাঙ্কস, এটা হারালে মুশকিলে পড়তাম। ম্যামকে নোটস ফেরত দিতে হবে। আর তখনই এক ঝটকায় ইন্দ্রিয়া আলোড়ন। আরে, আজ সকালে কলেজে আসার সময় তো এর সঙ্গে এক ঝটকায় আলাপ হয়েছে। ঠিক বাসের দরজার মুখে। স্টপেজ এসে গিয়েছিল। বাস এমন জোরে ব্রেক কষল যে টাল সামলাতে না পেরে যখন হুড়মুড়িয়ে পড়বে, ঠিক তখনই কোমরে সাপোর্ট পেল একটি হাতের। সামলে গেল সে যাত্রা। চোখ পিটপিট করে দেখে, এই মূর্তিমান। বিজ্ঞভাবে বলছে, বি কেয়ারফুল। কেমন যেন নার্ভাস লেগেছিল সময়টায়, লজ্জাও। কে দেখলো কে জানে, কি ভাবলো। ঝটপট নেমে পড়েছে বাস থেকে, তারপর হনহনিয়ে হাঁটা। কিন্তু এই যে সেই হবে, এবং একই কলেজে পড়ছে, দুজনে তা এতদিনে একবারও খেয়াল করেনি। তাই যথাযথ সম্মান প্রদান, নাম ঠিকানা জানা ও ফোন নাম্বার বিনিময়ের অচেনা ভাবের আড়মোড়া ভাঙা। ছেলেটিকে বেশ লেগেছিল। বলতে গেলে মনে হয়েছিল ওর বয়ফ্রেন্ড হয়ে গেল হয়তো। ভাবনাটা আসতেই শরমে দুহাতে ঢেকে ফেলেছে মুখ। কী সব ভাবছে? আর যদি ভাবেও, তাতে খারাপ কি কিছু? কারণ তখনও রূপমঞ্জরি সিঙ্গেল।
ক্লাস 10 থেকে চয়নিকা হিমানিদের বয়ফ্রেন্ড। ওরা রোজ ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে সব পালন করে, মজা করে, গিফট দেয়। ওদের মাঝে ঝগড়া হয়, তারপর বেশি বেশি ভাব। রূপমঞ্জরি এসব থেকে বঞ্চিত। ওর কতদিনের ইচ্ছে ওর একটা বয়ফ্রেন্ড হোক, যে ওকে ওর মতন করে বুঝবে, ওকে সামলাবে। ওর বায়নাক্কা, ওর আবদারগুলো নয় একটু মেটালো, ওকে ভালোবাসলো। রূপমঞ্জরিও বাসবে তাকে ভালো। এসবে কল্পনা যখন তুঙ্গে, তখন দেবজ্যোতি নিজেই একদিন বলল কোয়েস্ট মলে যাওয়ার কথা। রূপমঞ্জরির হৃদয় বাগিচায় তখন গুলমোহরের ছড়াছড়ি। কিভাবে সাজবে, কি কথা বলবে, কতটুকু বা কত বেশি বলবে, পুরো রিসার্চ করে নিয়েছে কাজিন সিস্টারদের সঙ্গে বসে। ভালোও কেটেছিল দিন। স্টিমড মোমো, শেজওয়ান চিকেন উইথ হাক্কা নুডলস, সসগুলো যদিও অতিরিক্ত ঝাল ছিল। একসঙ্গে কয়েকটা গেম খেলা, তারপর বাড়ি। দেবজ্যোতি একটা বিলও পে করতে দেয়নি। একটা বড় বড় ভাব এমন দেখে গেছে যেন ওর দায়িত্বে এসেছে রূপমঞ্জরি। সে সময় পেট ফুল ছিল কথাগুলো কলেজের চয়নিকাকে বলার জন্য। বলতে ও যেন আকাশ থেকে পড়ল। বলল, ও তো মৃদুলার সঙ্গে ঘোরে, তুই জানিস না? একটা সুন্দর কাঁচের মহল হাত থেকে পড়ে ঝনঝন করে যেন ভেঙে গেল। সত্যি ভাবতে পারেনি দেবজ্যোতি অন্য কারো প্রেমিক। তারপর কলেজের করিডোরে দাঁড়িয়ে দেখেছে সাইকেলের সামনে মৃদুলাকে বসিয়ে দেবজ্যোতি পাক লাগিয়ে চলেছে। দুজনে ফুচকা খাচ্ছে একসঙ্গে, হাসাহাসি, খুনসুরি। দেখলি কেমন বোকা বনেছিস, চয়নিকা পাশে দাঁড়িয়ে বলেছে। দুফোঁটা চোখের জলে রূপমঞ্জরি বলেছে, বোকা কেন হব? ও তো বলেনি তুই আমার গার্লফ্রেন্ড হ, বা আমি তোকে লাইক করি। একজন চেনা মানুষ আর একজন চেনা মানুষকে নিয়ে কি সময় কাটাতে গেলেই প্রেম থাকতে হবে? তবে বন্ধুত্ব কিসের? বুকে হাত রেখে বল, তোর ওর প্রতি কোনো ফিলিংস নেই? চুপ করে থেকেছে রূপমঞ্জরি। জোর গলায় বলতে পারেনি, না, নেই। সবাই প্রেম করে, সবার একটা প্রেমিক আছে। ওকে কারো ভালো না লাগার কারণ কি ওর কোনো খামতি? সবাই তাই ভাবুক, কিন্তু নিজে তা ভাবা সহজ নয়। খুব ভালো লাগে অন্যের কাছে নিজের কদর পেতে, স্পেশাল ভাবতে। নিজেকে দেবজ্যোতির চোখে সেরকমই তো ভাবতে শুরু করেছিল রূপমঞ্জরি। তবে কেন এই অঘটন? ঘটনা ঘটল এই অঘটনের মাঝে। কলেজে কানাঘুষো রটে গেল, মৃদুলার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে দেবজ্যোতির। কেউ কাউকে সহ্য করতে পারছে না। একে অপরের মুখোমুখি হলে ছিটকে সরে যাচ্ছে। একজন সিঁড়ির মুখে দাঁড়িয়ে থাকলে অপরজন ঘুরপথ ধরে দোতলায় উঠছে। ক্লাসে সব বেঞ্চ ভরে গেলে যদি একটা জায়গা ফাঁকা থাকে যেখানে দুজনকে পাশাপাশি বসতে হতে পারে, সেখানে ওরা ক্লাস ছেড়ে দিচ্ছে। এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে পরিস্থিতি যে মৃদুলা যে ব্যাচে টিউশন পড়তো সেই ব্যাচে টিউশন পড়া পর্যন্ত ছেড়ে দিয়েছে দেবজ্যোতি। খবরগুলো কাটা ঘুড়ির ভেসে কার্নিশে বিনা আমন্ত্রণে জড়ো হওয়ার মতন জড়ো হতে থাকলো রূপমঞ্জরির টেবিলে। কেউ না কেউ এসে খবর ঠিকই দিয়ে যায়। রূপমঞ্জরির খারাপ লাগে না। রোজ রোজ অতি যত্নে যেন বেঁচে ওঠে একটা মরতে বসা বাসনার গাছ। ভাবাই যায় দেবজ্যোতি ওর, তাই সময় ঠিক করে দিচ্ছে ভবিতব্য। দেবজ্যোতিও গোটা আকাশ ঘুরে সুতো কাটা ঘুড়ির মতো এসে পড়ল রূপমঞ্জরির উঠোনে। শুরু হলো আবার একটা চ্যাপ্টার। এবার যেন ঘন হতে শুরু করলো অনুভূতি। একে অপরের বাড়ি আসা যাওয়া, পুজো পার্বণে একসঙ্গে বেরোনো। রূপমঞ্জরির ড্রেস ঠিক করে দিত দেবজ্যোতি, ঠিক করে দিত চুলের কাটিং। বেশ ভালো লাগতো কারো উপর নির্ভরশীল হতে। এটাই তো চেয়েছিল রূপমঞ্জরি, কেউ নিজের মতন করে ওকে ভালোবাসবে। মাটন কাটলেটের টুকরো যখন ওর প্লেটে তুলে দিত, বলতো টেস্ট কর, তখন হাসি পেত রূপমঞ্জরির। বলতো, আমার প্লেটেরটা বুঝি সিঙ্গাপুর থেকে এসেছে? না, কিন্তু দুটো ডিশ আলাদা, তাই বললাম। একটা মাটন ডায়মন্ড কাটলেট আর একটা লেমন। তফাৎ বল দেখি। তফাৎ গন্ধের, কিন্তু তফাৎ যে আরও অনেক হয়, যা থেকে তফাৎ করে নিতে হয় তা তখনও জানা ছিল না কলেজের মেয়েটার। কিছুটা বুঝলো যেদিন কথা দিয়েও আর তা রাখতে পারল না দেবজ্যোতি। কথা ছিল একসঙ্গে ইকো পার্কে যাবে, কিন্তু কই, নিউ টাউনে এসে দাঁড়িয়ে রইল একলা। দেবজ্যোতির দেখা নেই, কোনো মেসেজ নেই, ফোন সুইচড অফ। চিন্তা হচ্ছিল বলে ওর মাকে ফোন করলো, জানতে পারলো ও ঘুমোচ্ছে। বিকেলে তাপ মাখা বেলায় মন খারাপ নিয়ে বাড়ি ফিরেছে সেদিন।
বাড়ির লোকের মুখোমুখি হতে ভয় পেয়েছে। মা বাবা বোন যদি মুখ দেখে ধরে ফেলে কিছু হয়েছে ওর, বুঝে যায় কোনো গণ্ডগোল, তাই বাড়ি ফিরে সোজা নিজের রুমে ঢুকে কেঁদেছে একা একা। তারপর ঘুমিয়ে পড়েছে একটা সময়। ঘুম ভেঙেছে চোখে দেবজ্যোতির স্বপ্ন নিয়ে। সেই মোহ যখন মোবাইলে ফেসবুক খুলেছে তখনই টলে গেছে রূপমঞ্জুরির ক্ষুদ্র বিশ্ব। ফেসবুক ভর্তি ছবি, দেবজ্যোতি আর মৃদুলা। ক্যাপশনে লিখেছে আবার এক হলাম। পোস্টে লাইক আর কমেন্টের ঝড়, অভিনন্দন আর শুভেচ্ছার হুড়োহুড়ি। কিন্তু কেউ লেখেনি তবে রূপমঞ্জুরির কি হবে, ও কি দোষ করলো। কেউ লিখল না, কিন্তু ফোনে বৃত্তান্ত শোনাতে ছাড়ল না চয়নিকা হিমানীরা। বলল মৃদুলার বাড়ি পর্যন্ত গিয়েছিল দেবজ্যোতি, ওর পা ধরে ওকে মানিয়েছে। দোষ দেবজ্যোতির ছিল, ও কম ম্যাচিওর ছিল। এখন রিলেশন টিকবে, দুজনেই ম্যাচিওর হলো। একটা ধাক্কা সবার জীবনে দরকার। ভালো হয়েছে বাবা, পুরনো কাপড় আবার মিলে গেল। চোখ ঝাপসা হয়ে দম বন্ধ লেগেছে রূপমঞ্জুরির। নিজেকে আবার সেই একা সাদামাটা মনে হয়েছে। নিজেকে মনে হয়েছে ভিকটিম, কখনো বোকা, কখনো হ্যাংলা। তীব্র মানসিক ডামাডোলে মনে হয়েছে সব ছেড়ে ছুড়ে রূপমঞ্জুরি পালায়। একটা সময় ভেবেছে সন্ন্যাসী হয়ে যাবে, এ সংসার ওর জন্য নয়, একা থেকে সেবা করবে সমাজের। কিন্তু পারেনি, সন্ন্যাসী হওয়ার মতো মনের জোরে কুলায়নি। তারপর পড়ায় মন, হায়ার স্টাডি, রিসার্চ অ্যানসিয়েন্ট হিস্ট্রির উপর। তার জন্য আসা সাঁচি। সেই ফেসবুক পোস্টের প্রায় 7 বছর পর আবার দেখা সেই মূর্তিমানের সঙ্গে। একটা ডাক আর পুরো 360 ডিগ্রি ঘুরে যেন আবর্তিত হলো সময়। ঘুরল ঘটনা প্রবাহ। মনের আতস কাঁচে এক একটা ডকুমেন্ট বড় আকারে ফুটে উঠছে আজ। সময় আর স্মৃতি বড় চমৎকার পায়ে চলে। এদের গতিবেগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা পার্থিব জগৎ থেকে অসম্ভব। আধার কার্ড আর হোটেলের কি কার্ড এগিয়ে দিল দেবজ্যোতি। হোটেল অশোকায় উঠেছিস? বিকেলে থাকবি? তাহলে দেখা করতে যাব। নাও থাকতে পারি। ডকুমেন্টসগুলো ব্যাগে পুড়তে পুড়তে রূপমঞ্জুরি বলল, ওহো, আসলে এখানে দিদির বাড়ি, এসেছি গত 7 দিন, বোর হচ্ছি বেশ। সামান্য কৌতূহল হলো রূপমঞ্জুরির। জিজ্ঞেস করল, কি করছিস এখন? ফ্রিল্যান্সিং। বাড়ির সবাই ভালো? বাবা মা ঠিকই আছে, দিদির বিয়ে হয়েছে এখানে, একটা মেয়েও হয়েছে। আরে দূর, এসব কি শুনতে চাই রূপমঞ্জুরি? ও যে একটিবার জানতে চায় তার কথা, যার জন্যে পিছনে দাঁড়াতে হলো ওকে। কিন্তু তার প্রসঙ্গ তুলল না দেখে মৃদু হেসে যখন চলে যাচ্ছে তখন দেবজ্যোতি বলল, তোর কাছে আমার একটা ক্ষমা অবশ্যই চাওয়া উচিত। মানে আসলে ওগুলো ছিল কলেজ টাইমের ছেলে মানুষই, হুট করে ভুলভাল কাজ, কিন্তু পরে রিগ্রেট করেছি জানিস। কোনো কথা বলল না রূপমঞ্জুরি। দেবজ্যোতি বলল, মৃদুলা এখন আবুধাবিতে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওর বর। ও ওখানে একটা প্লে স্কুলে পড়ায়, হেব্বি একটা ফ্ল্যাটে থাকে। গাড়ি টাড়ি তো ওখানে কমন ব্যাপার, ভালো আছে ওখানে। এতটা স্বাভাবিকভাবে কথাগুলো বলল যেন মৃদুলা শুধু একজন বন্ধু, যার সম্পর্কে অপর বন্ধুকে খুব সহজে বা কখনো অতি আগ্রহে জানানো যায়। কেমন অদ্ভুত লাগলো রূপমঞ্জুরির। ও যখন ওদের ইউনিভার্সিটির গাড়িতে উঠবে তখন গাড়ির কাছে এসে দেবজ্যোতি বলল, আমার মোবাইল নাম্বার তো বোধহয় তোর কাছে নেই। এক কাজ কর, আমার নাম্বার রেখে দে, সময় পেলে কল করে নিস, আমি চলে যাব। গাড়িতে উঠে দরজা বন্ধ করে ফিক করে হেসে ফেলল রূপমঞ্জুরি। বড় ঠুনকো লাগছিল ওর ব্যক্তিত্ব। দেবজ্যোতি আরও বলল, তোর আমার বন্ডিং খুব ভালো ছিল, এখনও মিস করি রে সেসব দিন। এবার গম্ভীর হলো রূপমঞ্জুরির মুখ। বলল, কলেজ টাইমে ফালতু সময় পাওয়া যায় রে, কিন্তু এখন একদম ফালতু সময় নেই। কথাটা বলে চোখে সানগ্লাসের আড়ালে ভালো করে দেখল দেবজ্যোতির মুখ। এই রকম একটা মুখে দাঁড়িয়ে থেকেছে রূপমঞ্জুরি। আজ উল্টো পক্ষকে সেই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে ভালো লাগছে। সময় বুঝি এইভাবেই তুলে রাখে সব, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করা। গাড়ি যখন ছুটছে তখন অশান্ত মন পরিতৃপ্ত। কেন জানি এতদিন ধরে পিছু করত একটা হেরে যাওয়া, আজ সেই প্রতিযোগিতাটাই ফালতু মনে হচ্ছে। সামনে চওড়া রাস্তায় এসে পড়লে সরু গলির নালার পাক গন্ধ আর নাকে আসে না। রূপমঞ্জুরির লম্বা শ্বাস ফেললে সোহম বলল, কে ছিল?
রূপমঞ্জরি তখনও হাসছে মুচকে, বলল, একটা উল্লুক। মনে মনে বলল, হয়তো সকলের জীবনেই আসে একটা ফেজ যেখানে দেখা হয় উল্লুকের সঙ্গে। সময় থাকতে তফাৎ করতে পারলে বাঁচা, নয়তো ভুগতে হতে পারে আজীবন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।